প্রধান বিচারপতির বরাবর আমাদের যেতে হয়, সেখানে যাব। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার তার দ্বারস্থ হওয়া লাগে আমরা যাব। আমরা ঠিক আছে। তো আঙ্কেল, আপনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আপনি তাকে বলবেন যে তুমি কিন্তু ছাড়তে পারবে না, আর তোমাকে ছাড় দেবে। বাংলাদেশে যে যে সর্বোচ্চ মহল সবাই এই বিষয়টা জানে, অবগত আছে। প্রত্যেকটা জায়গায় আমরা অনুলিপি দিয়েছি এবং এই বিষয়টা জানে। আমরা যদি উনি না হয় আমরা মানববন্ধন করব। আমরা স্টেপ স্টেপ এটা কিন্তু সারা বাংলাদেশ জানবে, ভাইরাল হবে, চ্যানেলে দেখাইবে, ঠিক আছে। ছাড়তে পারবে না, ঠিক আছে ভাই। ওকে, তো ভালো থাকেন আপনারা, ওনাকে বুঝান। বিদেশ কামাই করে এগুলা এমনি টাকা দিচ্ছে, আমরা এক লগে 50,000 টাকাও দিচ্ছে না। এই ফুট হলো তার বড় বাবা কাজ করে, ওই কাজ কইরা তো ফুট হলে কাজ করে, বাবুর্চি করে। আর এটা মানে ওই যে আয়েশা আপার সাথে আপনি কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা। এটা কত সালে? ওই তো বিদেশ থেকে আওয়ার পরে রোজার আগে। এই রোজার আগে না? রোজার আগে উনি আসছে এই 2025 সালে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার লোক আপনার কাছে যে এই যে পাসপোর্ট, ওই পাসপোর্টটা আপনার কাছে, তো উনি আসলো কিভাবে? পাসপোর্টটা এর বিছানায় যে আমি জানি না, পাতাটা নাই। এই বলছে কি পাসপোর্ট দিলে মানে আমার থেকে কিভাবে এভাবে এটা টাকা নিছে। ওই আমার ব্যাংক কার্ড ব্লক হয়ে গেছে, ব্যাংক কার্ড থেকে টাকা তুলতে পারি না। আমার মেয়ের জন্য টাকা দাও, আমার মেয়ে ওর নাতি মারা গেছে, এইভাবে টাকা দিছে। শুনেন, এখন প্রমাণ হয়েছে যে উনি আপনাকে বিবাহ করছেন, অস্বীকার করছে। এখন এইটা প্রমাণ করার মতো ব্যবস্থা আছে, কথা বলছেন। আর বাকি হাতে যে টাকা দিয়েছেন এটা তো কোনো এভিডেন্স নাই। উনি বিবাহ তো উনি অস্বীকার করতেছে। আর বাকি ওর সাথে আমি আপনার যে ভয়েস রেকর্ড আছে সেইটা নিয়ে আমি ওখানে আলোচনা করব, কথা বুঝতে পারছেন। উনি তো এখানে নাই। টাকা যে পায় উনি কিন্তু হ্যাঁ কিন্তু স্বীকার করছে, হ্যাঁ, স্বীকার হ্যাঁ, করছে। 4.5 লাখ টাকা পাইছে, কইছে 1 লাখ দেওয়া হইছে। উনি আমার লগে স্বীকার করছে, স্বীকার করছে। মানে উনি ওনার দেবরে উনি 4.5 লক্ষ টাকা দিয়েছে আপনার দেবরকে। হ্যাঁ, আপনার দেবর 1 লক্ষ টাকা রিটার্ন করছে, হ্যাঁ দিছে, ওনারই দিছে। হ্যাঁ, দিছে। তার মানে 3.5 লক্ষ টাকা ওনার, 3.5 লক্ষ টাকা উনি পাবে। পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার লগে স্বীকার করছে, মহিলা কইছে। তারপর আমি আমার দেবররে বললাম, আপনার মোবাইল নাম্বার ব্লক ফেলাছেন, এমনি এমনি আপনি নাকি এখানে বিয়ে করছেন। না না, আমাদেরকে তো 1 টাকা কেউ দেয় না, তো ওনাকে কেন 4.5 লক্ষ টাকা দিয়েছে? অবশ্যই সম্পর্ক আছে। হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক আছে কইছি। অবশ্যই। এই আমার দেবররে কইছি, কর বাদে হ্যাঁ আমি সম্পর্ক আছিল, এখন নাই। ওর লগে আমার আর সম্পর্ক নাই। আমি কেন এতদিন আছিল সম্পর্ক, এখন নাই কেন? আপনি ওরে আমি জিজ্ঞাসি, কইছে মানে উনি যে বিবাহ করছে এটা কি আপনার সাথে স্বীকার করছে? স্বীকার করছে নাই, কই বিয়া করছি না আমি। কইছে পরিচয় আছে, সম্পর্ক আছে, এটা কইছে সম্পর্ক আছে। উনি তো টাকা আনছি না আমি। উনি কইছে 4.5 লাখ টাকা পাইবো। তো উনি কইছে আমার 1,20,000 টাকা দেওয়া হইছে। আমার কাছে মেসেজ আছে, অ্যাকাউন্টে দিছে, তার জামাইরে দিছে, না জানি ছেলেরে দিছে কইছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি বলছে। আন্টি, আমি একটু কথা বলি। বিষয়টা হচ্ছে ওনার বয়স আমি শুনছি, উনি অ্যাগ্রেসিভ কথা বলে, অ্যাগ্রেসিভ মানে খুব রাগী দিয়ে, এবং ওনাকে কেউ কিছু করতে পারবে না। আমি ওনাকে নিয়ে, এখন তো বিজ্ঞান অনেক আধুনিক, কথা বুঝতে পারছেন। উনি কি বিবাহ করছে কি করে নাই সেটা কিন্তু আমরা ধরতে পারবো। দ্বিতীয়ত, আমরা কাউরে হয়রানি করার জন্য আসি নাই। আমরা যে বাড়ি বেরিয়ে আসি, মানুষ, আপনিও অসহায় হইতে পারেন, আপনার উপর অফিসার করতে পারে না। তা আপনি যদি আমাদের সংস্থায় অভিযোগ দেন, আমরা আপনার পাশে এসে দাঁড়াবো, কথা বুঝতে পারছেন। এখন দেখা যায় ছেলে বাবারে খাওয়ায় না, মায়েরে খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, হাজার হাজার ঘটনা আসে না। তো সেক্ষেত্রে আমরা কাউকে মানে কোনো হ্যাসেলে ফেলানোর জন্য আসি নাই। তবে যদি ওই মহিলার কোনো স্বামী নাই, উনি চাইছে, এখন তো মানুষ স্বামী ছাড়া মহিলা ওনার তো কেউ নাই, জামাইরা তো ওনার দেখবে না, যখন বয়স বাড়বে তখন কে থাকবে পাশে। এই জন্য উনি খুঁজছে যে ভালো একটা মানুষ পাই কিনা, যে ওনার স্ত্রী নাই, মারা গেছে, এই ধরনের পুরুষ পাইলে আমি তাকে গ্রহণ করবো। হ্যাঁ, একটা মানুষের স্বামী না থাকলে ওই মহিলা পর্যন্ত কতটা হ্যাসেলে ভুগতে হয়, ভাইরাও জ্বালায়, মারাও জ্বালায়, বোনেরও কথা শুনতে হয়। বাপের বাড়ি থাকলে কতটা যে হ্যাসেলে ভুগতে হয়, মহিলা ছাড়া কেউ বুঝতে পারবে। যাই হোক, যদি ওনার আমি কথা শুনছি, উনি খুব অ্যাগ্রেসিভ কথা বলে, যদি ওনার কোনো এর ভিতরে, আমরা তো অবশ্যই বুঝতে পারছি, তারপর আমরা কাগজের লাইনে, আমরা আমার পেপারসের লাইনে, আমরা আইনের লাইনে, আইনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। যদি আমরা সেই ধরনের কোনো তথ্য আমরা পাই এবং কোনো এভিডেন্স থাকে, তাহলে কিন্তু উনি ছাড় পাবে না। আমরা যদি প্রধান বিচারপতির বরাবর আমাদের যেতে হয়, সেখানে যাব। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার তার দ্বারস্থ হওয়া লাগে আমরা যাব। আমরা কিন্তু ওনাকে ধরা আমাদের কোনো মানে আমাদের কোনো বিষয়ই না, ওনাদের আমরা ধরতে পারবো যদি উনি এর সাথে জড়িত থাকে। আর যদি উনি
জড়িত না থাকে তো ওনাকে আমরা বিপদে ফেলবো না, কিন্তু ওনাকে বলবেন যে তুমি আমাদেরকেও বিপদে ফেলাইও না। যেহেতু ওই মহিলা অনেক কষ্ট করছে, উনি ওমানে থাকছে, মানে মানে বুয়ের কাজ করে, তো একটা মানুষ বাংলাদেশ থেকে যায় কষ্ট করতে পারার জন্য, সেই সারা জীবনের টাকা যদি আমি তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে বিবাহ করে তার সাথে ঘর সংসার করিয়া এরপর যদি আমি তার কাছ থেকে টাকা নিয়ে এসে তাকে আমি স্ত্রী হিসেবে মেনে না নেই, আমি টাকা না দিই, তো এটা বড় ধরনের চিটারি না? তো এই মহিলা কোথায় যাবে? উনি তো অবশ্যই 11 লক্ষ টাকা নাও টাকা তো আনছে এবং ওনাকে বিবাহ করছে। পরের স্টেপে যে প্রসিডিউর গুলো সেগুলো আমরা দেখবো, বাট ওনার বক্তৃতা বোঝা যায় উনি ওনার উপরে যে অ্যাগ্রেসিভ মূলক যে কথা বলছে তার মানে তার সাথে সম্পর্ক আছে, এবং ওই কথা স্বামী স্ত্রী না হইলে এই কথা বলতে পারে না, এই গালি স্বামী স্ত্রী না হলে দিতে পারে না। ঠিক আছে? তো আঙ্কেল, আপনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আপনি তাকে বলবেন যে তুমি কিন্তু ছাড়তে পারবে না আর তোমাকে ছাড় দেবে না। এটা কিন্তু মানে বাংলাদেশের যে সর্বোচ্চ মহল সবাই এই বিষয়টা জানে, অবগত আছে, প্রত্যেকটা জায়গায় আমরা অনুলিপি দিয়েছি এবং এই বিষয়টা জানে। আমরা যদি উনি না হয় তো আমরা মানববন্ধন করবো, আমরা স্টেপ স্টেপ এটা কিন্তু সারা বাংলাদেশ জানবে, ভাইরাল হবে, চ্যানেলে দেখাইবে, ঠিক আছে? ছাড়তে পারবে না, ঠিক আছে ভাই? ওকে, তো ভালো থাকেন আপনারা, ওনাকে বুঝা। আমার ছেলের কাছে বিয়ে বসে প্রমাণ আছে। হ্যাঁ প্রমাণ আপনার ছেলে প্রমাণ, এই দেখেন আপনার ছেলের মুখের সমান, মা যায় মুখের বয়স আপনার মুখে ছেলের মুখে। হ্যাঁ ঠিক আছে, কাপড় দিচ্ছি তারা দুইরা ফলান দিচ্ছি 11 দিন জেল খেতে পারি, একটা টাকা লুইছে আপনার বিন্দা টাকা পর্যন্ত হাফ প্যান্টে কই গেছে? আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে গেছে না টাকা ইয়া ফুল দিয়েছি, এখান থেকে টাকা বাড়াইছি কিনা শার্ট কিনা গাড়ি ভাড়াতে পারি। এখন যদি তোমার কাছে এই ধরনের প্রমাণ থাকে যে আমার ছেলে আমার বিয়ে করছে, ঠিক আছে তুমি টাকা আপনার ছেলে আমার কিভাবে কি বললে বিয়ে করছে সেটা আপনাদের দেশের মানুষের থেকে শুনবে, আমার মুখের কথা না। তুমি 11 লক্ষ টাকা দিছে, 11 টাকা আমার আপনার দেয় নাই আপনার ছেলে, তবে আপনার ছেলে আপনার উপর অবিচার করছে, যেহেতু ওমানে এত বছর ছিল। না না স্যার, আপনার ঘরের অবস্থা তো এরকম হওয়ার কথা। এখন 71 আছে? আচ্ছা আচ্ছা, আপনি একটু কানে কম শোনেন, আমি তো নিজেও কনফিউজড হয়েছি। আচ্ছা শোনেন, তাইলে আমরা আমাদের যে পরবর্তী যে স্টেপ গুলো আছে আমরা সেদিকে আগাই। হ্যাঁ কথা বুঝতে পারছেন? কেন না আমি মানুষ বলছি অন্যায় করে, অন্যায় যদি সে অন্যায় স্বীকার না করে তাহলে একটা আইন আছে, আইনের গতিতে আমাদের চলতে হবে, বেআইনি তো করতে পারি না, পারি? আমরা আইনের যে ওয়ে গুলো আছে সেদিকে আমাদের হাঁটতে হবে। সেই এখানে ট্যাগ দিছে যে এখানে এগুলো আছে, তারা পুলিশ এমপি মন্ত্রী কিছু করতে পারবে না, তার বয়স আছে। আচ্ছা দেখি বয়সটা দেন তো, বয়সটা একটা মিনিট, একটা বয়সটা শুনি আমি এনে ক্লোজ করব। ভাই অনেকক্ষণ বসে আছে আমাদের, আমি বাইলে চাইছি তোর টাকা পয়সা সব পরিশোধ করবো, সব পরিশোধ করবো। তুই অঙ্ক তোর হাইয়ারের কথা, তোর বাপারের কথা, তোর মাইয়ার হাইয়ারের কথা শুনছত না? তোর মাইয়ার হাইয়ারের কথা মনে করিস তুই এই রেটে থাকবি। তুই খান কি সুত মারানি মাগি এসে জানি মাগির ঘরে মাগি, তুই এই সিবাইতে সোদাল আছে, এই সিবাইতে সোদাল আছে, এনতে সোদাল আছে, এনতে সোদাল আছে, লই এই টাকা আনছ তুই। তুই ফাইতি 95 রিয়াল বেতন, তুই 6 লাখ টাকার মালিক হয়ে গেলি কেমনি? এক বছরে 6 লাখ টাকার মালিক কেমনি হয়ে যেতি তুই? 12 মাসে আছে 11.5 12 মাসে 1140 সাল না কত ফার্স্ট 1140 সাল লাগে 6 লাখ 7 লাখ টাকা হয়ে যায়। মাগি সুত মারা নিয়েছে। তোর কোন বাপে কইছে হিসাব? কোন ভাবে তুই হিসাব করলে তোর আমি আরো 2-2.5 লাখ টাকা পাই। তুই আমার এই টাকা দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ক্লোজ করি, তারপরে আমরা আলোচনা করি অন্যদিকে। আমি ইটা দিই, বন্ধ করেন আমি করি সবকিছু। আমরা ক্যামেরা বাইরে পরে কথা বললাম, আমি ক্লোজ দিই। হ্যাঁ আচ্ছা, আমরা জেলা আছি পুলিশ সুপার মহোদয় মৌলভীবাজার সিটি দিয়েছি, বুঝছেন? মাননীয় দুবারা থানা সুনামগঞ্জ। হ্যাঁ আর হলো মাননীয় অফিসার সিনসাস মৌলভীবাজার, মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ। এটা আপনার সুনামগঞ্জের ভিতরে না?
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসো, আমরা সারা দেশব্যাপী নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের সংস্থায় ভুক্তভোগী মোসাম্মদ আয়েশা বেগম, পিতা ওসিউর রহমান সাং, আব্দুল নবী, লেদু হাজির বাড়ি, পূর্ব শহীদনগর থানা, বাইজিদ মুস্তাবি, জেলা চট্টগ্রাম, যার বিরুদ্ধে অভিযোগ দাখিল করিয়াছেন সেই প্রতিপক্ষ ব্যক্তি হলেন মোহাম্মদ আসগর আলী, পিতা মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্থায়ী সাং, ইদুবুনা ইউনিয়ন, মান্নারগাঁও 1 নং ওয়ার্ড, থানা দুয়ারা বাজার, জেলা সুনামগঞ্জ। আবেদনকারিনী আবেদন উল্লেখ করিয়াছেন প্রতিপক্ষ ব্যক্তি আবেদনকারিনী ওমানে একত্রে বসবাস করার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক, তারপর তাদের বিয়ে, আর এই বিয়ের প্রলোভনে আবেদনকারিনীর নিকট থেকে প্রতারণার মাধ্যমে প্রতিপক্ষ হাতিয়ে নিয়েছে 11 লক্ষ টাকা। উক্ত টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে প্রতিপক্ষ দেশে এসে আত্মগোপন থেকে আবেদনকারিনীর সাথে তালবাহানামূলক আচরণ করে চলছে। বর্তমানে উক্ত ব্যাপারে আবেদনকারিনীকে বিভিন্নভাবে মোবাইলে হেনস্থা করা সহ টাকা চাইলে জীবন মেরে ফেলবে বলে হুমকি অব্যাহত রেখে চলছে, যাহা মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচিত। তাছাড়া বিষয়টির আলোকে প্রতিপক্ষ আবেদনকারিনীর বড় হতাশাগ্রস্ত হয়ে বর্তমানে ওমানে মানবতার জীবনযাপন করছে, আশাগ্রস্ত। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বারবার সালিসি মীমাংসা হলে প্রতিপক্ষ তাহা না মেনে আবেদনকারিনীর সাথে চরম দুর্ব্যবহার করে চলছে। তাই আবেদনকারিনীর আবেদনটি সত্য কিনা সেটা আমরা যাচাই বাছাই লক্ষ্যে আমরা সেই দ্বিতীয় পক্ষ আসগর আলীর বাড়িতে আমরা অবস্থান করছি। এখানে আসগর আলী সাহেবের বাবা, উনি বীর মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, উনি এখানে আছেন, ওনাদের ঘরে এখানে আমরা এখানে দুয়ারা থানার ওসি মহোদয়ের দ্বারস্থ হয়েছি। সেখান থেকে আমরা কথা আলোচনা শেষে তিনি আমাদেরকে যে আশরাফ ভাই, অত্র দুয়ারা থানার সম্মানিত এসআই, তিনি এখানে আছেন এবং আমার সাথে উপস্থিত আছেন অত্র সংস্থার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় জেলা প্রশাসক সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ, মাননীয় অফিসার্স ইনচার্জ দুয়ারা বাজার থানা সুনামগঞ্জ। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে অনেক কষ্ট করে যে প্রত্যন্ত অঞ্চল যেখানে আমরা একদম বর্ডার সাইডে আসি, অত্র দুয়ারা থানার সম্মানিত এসআই সৈয়দ আশরাফ ভাই, উনি আমাদের সাথে আছেন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ এবং সম্মানিত ওসি মহোদয় জাহিদুল হক, তিনি খুবই আন্তরিক এবং আমরা সেখানে যাওয়ার পরে তিনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে রেসপেক্ট, অনার এবং আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার তিনি করেছেন। এই জন্য আমি বিশেষভাবে আমি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র সংস্থার, মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনি যার কারণে আমরা গ্রামে গ্রামে গিয়ে সারা দেশব্যাপী আমরা যেই আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং এখানে এসে আপনারা দেখছেন যে আমরা যথেষ্ট পরিমাণে আমরা এখানকার যারা আছেন অত্র এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তারাও আছেন, ক্যামেরার পিছনে আছেন এলাকার নেতৃবৃন্দ এবং এই এলাকায় তারা বসবাস করছেন, তারাও শুনছেন। আপনারা জানেন যে বিগত দিনে আমি একটা ভিডিও আপলোড করেছি, আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা দেখছেন যে এই ভুক্তভোগী নারী যে আয়েশা বেগম, তার কথা আমরা শুনছেন, তার ইন্টারভিউ আপনারা শুনছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে আমাদের সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো মেনটেন করি। আমরা এই যে দ্বিতীয় পক্ষ আসগর আলী সাহেবের বাড়িতে আসছি, ওনার বাবা এখানে থাকেন, তো আসগর আলী সাহেবের সাথে আমরা কথা বলেছি, তিনিও তাকে চিনেন এবং ওমানে তার সাথে দীর্ঘদিন বসবাস করেছেন এবং উনি অস্বীকার করছেন
উনি এই যে ভুক্তভোগী আয়েশা বেগম তাকে উনি বিবাহ করেন না, এবং উনি বলছেন না আমার সাথে উনি 2-2.5 বছর আমার সাথে ঘর সংসার করছেন, এবং উনি যে বাংলাদেশে দ্বিতীয় বিবাহ করছেন সেইটা উনি জানতেন না, সেইটা উনি গোপন রেখে উনি ওমানে গিয়ে ওনাকে বলছেন যে উনি ওনার ওয়াইফ মারা গেছেন, ওনার 2টি মেয়ে এবং একটা ছেলে সন্তান আছেন, সেটা উনি জানার পরে উনি তাকে বিবাহ করছেন, যেহেতু উনি জানছেন যে ওনার কোনো স্ত্রী নেই, সেই কারণে উনি ওনাকে বিবাহ করেছেন। এখন আপনারা দেখছেন যে আজগর আলী সাহেবের সাথে আমরা কথা বলছি, উনি মৌলভীবাজার উনি আছেন, ওখানে একটি থানায় অবস্থান করছেন। আমরা পরবর্তী যে আপডেট আছে সেগুলো আমরা জানাবো। তো আমি অনুরোধ করব যে আমাদের অত্র মানবাধিকার সংস্থার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে এই বিষয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আমরা এখানে দুয়ারা থানাধীন গ্রামের নাম কি জানো, ইদুবনা, একদম বর্ডারের কাছে এসেছি। এখানে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ওসি মহোদয়, তিনি আসলে অনেক আমাদের আপ্যায়ন করেছেন এবং অনেক আমাদেরকে আশরাফ ভাইকে দিয়ে দিয়েছেন আমাদের সাথে এটা যাচাই বাছাই করার জন্য। আসলে আমরা জানতে পেলাম যে এই যে আয়েশা বেগম যে আপু আমাদের সংস্থায় যে সে ভুক্তভোগী হয়ে যে অভিযোগ দান করেছেন, আসলে আমার বলা যে আমরা আসলে সচেতন হই না। আমরাও মা বোনের মায়ের সন্তান, মায়ের জাতি, তো আমরা আসলে সবাই সচেতন হই। দেশ এবং দেশের বাইরে যারা আমরা কর্মরত হোক বা যেখানেই হোক, স্কুল ইউনিভার্সিটি হোক, আসলে এখন অনেক মানুষ প্রতারণা শিকার হচ্ছে। আপনারা এই দিকটা আপনারা খেয়াল রেখে আপনারা সচেতন হয়ে আপনারা এই বিষয়টা চিন্তা রাখবেন যে সে প্রতারক কিনা, সে ভালোভাবে জেনে বুঝে তারপর আপনার সাথে সম্পর্কে জড়ান বা কোনো কিছু করেন। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে আমি আবারও বলতে চাই, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। যেমন ওসি মহোদয় এবং এসপি মহোদয় আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়ারা থানার সম্মানিত এসআই মহোদয়, যিনি আমাদের সাথে খুবই পরিশ্রম করে এই পর্যন্ত আসছে, জনাব আশরাফ সাহেব, তাকে আমি অনুরোধ করছি আমরা যে সকাল থেকে এখানে এসে আমরা কতটুকু এই যে আজগর আলী সাহেবের ব্যাপারে জানতে পেরেছি, এবং তিনি যে এখানকার এই এলাকায় 2বার বিবাহ করেছে সেটা সঠিক কিনা সেটা আশরাফ ভাইয়ের মুখ থেকে আমরা জানবো। জি, আসসালামু আলাইকুম। আমি এএসআই আশরাফ খান, দুয়ারা বাজার থানা। আমি এই যে বগলা বাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামে আজগর আলী, উনি তার ওয়াইফের প্রথম ওয়াইফ যে ছিল, ওনার ওয়াইফের নামে থানায় একটা অভিযোগ করছিল, তাদের পারিবারিক একটা ঝামেলা ছিল, সে বিষয়ে একটা অভিযোগ করছিল, সেটা আমি তদন্ত করেছিলাম। সেই সুবাদে আমি তদন্ত করার সুবাদে আমি জানতে পেরেছিলাম সে 2টা বিয়ে করেছে। একটা এখানে তার লোকাল এলাকায় একই গ্রামে, আর একটা হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায়। পরবর্তীতে তাদের এই প্রথম ওয়াইফের সাথে যে ছিল সেটা আমি এখানে স্থানীয়ভাবে সমাধান করেছিলাম। যাক, এখন যে অভিযোগটা আসছে, না ধরতে হবে না, যে অভিযোগটা আসছে, আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যাতে এটা সুষ্ঠু এবং ন্যায় বিচার যাতে উনি পায়, আমি এটাই চাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আর উনি যে এখানে আরো মানে প্রথম যে স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, উনি এই এলাকায় বিবাহ করছে নাকি বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে এটা আপনি বিয়ে করছে। হ্যাঁ, জানি। এর আগেও কি আপনি ইনভেস্টিগেশন করেছিলেন এই বিষয়ে? মানে ইনভেস্টিগেশন করেছিলাম, তার প্রথম ওয়াইফের বিরুদ্ধে সে একটা অভিযোগ করেছিল যে পারিবারিক একটা ঝামেলা ছিল, সে বিষয়ে আর কি এই অভিযোগ। প্রথম ওয়াইফ কি আছে না এখন? আজিজ ভাই, এখন মনে হয় নাই, বাড়িতে নাই। আমি শুনছি যে সে পরবর্তীতে কোর্টে যায় তার প্রথম ওয়াইফকে ডিভোর্স। এই আন্টি, ওনার কি প্রথম স্ত্রী আছে না তালাক হইছে? এর থেকে প্রমাণ নেন, আমি এর কি আজগরের কি? হ্যাঁ, একটু লাইনে থাকো, আচ্ছা, লাইনে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, ধন্যবাদ আশরাফ ভাইকে খুবই মূল্যবান কথা বলার জন্য। আর আমরা যতটুকু আমরা যে এই আয়েশা আপা আমাদেরকে জানিয়েছেন, আমরা কিছুটা হইলেও সত্যতা অনেক কিছু আমরা পেয়েছি। আর বাকি যে প্রসিডিউর গুলো আছে সেগুলো আমি মেনটেন করে আমরা বাকি পদক্ষেপগুলো নিব।
তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের বরাবর আপনারা আমাদের সংস্থা অভিযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ বিচার পাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।